বাংলা তথা ভারতীয় সাহিত্যে বলাইচাঁদ মুখোপাধ্যায় নামটি ততটা পরিচিত নয় যতটা পরিচিত বনফুল নামটি। তার প্রায় সব লেখাই এই ছদ্মনামে। অগ্নিশ্বর অথবা হাটেবাজারের মতো বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাসের রচয়িতা হলেও বনফুল কিন্তু সবচেয়ে বেশি খ্যাত তার ছোট গল্প, আরও বিশেষভাবে বলা যায় অনুগল্পের জন্য। বাংলা ভাষায় অনুগল্পের তাঁকে অন্যতম পথিকৃৎ বলা চলে। আজ গল্পে আড্ডায় রৌহিনে বনফুলের যে গল্পটি পড়তে চলেছি সেটি ঠিক অনুগল্প নয়, ছোট গল্পই। এটি মূলত হাস্যরসাত্মক গল্প। গল্পটির নাম রাজা। গল্পটি বাণী শিল্প প্রকাশনার বনফুলের ছোট গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া। এই বইয়ের অনলাইন প্রাপ্তির খোঁজ খবর যথারীতি পেয়ে যাবেন আমাদের বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নিই বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের অনবদ্য ছোট গল্প রাজা। পাঠে আমি রৌহিন। নিপুর মামা বিজয়বাবু এলাহাবাদে থাকেন। সম্প্রতি তিনি কলকাতায় এসেছেন। গোয়া বাগানে তাঁদের নিজেদের বাড়ি আছে, সেইখানে এসেই উঠেছেন। সেদিন সন্ধ্যাবেলা নিপুদের বাড়িশুদ্ধ সকলের নিমন্ত্রণ হয়েছে মামার বাড়িতে। মেয়েরা সকলে আগেই চলে গেছেন। কথা আছে বাবা আপিস থেকে সোজা সেইখানেই চলে যাবেন। নিপুর ঠাকুরদা যাননি। তিনিই সন্ধ্যাবেলায় রোজ ঠাকুর ঘরে পুজো করেন, আফিং খান। আফিং খাওয়ার ঘণ্টা দুই পরে তবে ভাত খেতে বসেন। কথা আছে 10টা নাগাদ মোটর এসে তাঁকে নিয়ে যাবে। নিপু, মিনি আর যোগুও যায়নি। সন্ধেবেলায় মাস্টারমশাই তাদের পড়াতে আসেন। পড়াশুনো সেরে তারা ঠাকুরদাদার সঙ্গে যাবে এই ঠিক হয়ে আছে। মাস্টারমশাই কিন্তু এলেন না। অগত্যা তারা তখন লুডো নিয়ে বসলো তিনজনে। একঘেয়ে লুডো খেলা মোটেই ভালো লাগছিল না কারোর, কিন্তু কি আর করা, সময় তো কাটাতে হবে। এমন সময় ঠাকুরদা বেরিয়ে এলেন পুজোর ঘর থেকে। মিনু, এক গ্লাস জল এনে দাও তো দিদি, আফিংটা খেয়ে ফেলি। মিনু জল এনে দিলে। ঠাকুরদা আফিংয়ের বড়িটি টুপ করে খেয়ে ফেললেন। মিনু বললে, ঠাকুরদা, যতক্ষণ মোটর না আসে ততক্ষণ একটা গল্প বলুন না। নিপু মহা উৎসাহে বললে, হ্যাঁ হ্যাঁ, সেই বেশ, লুডো খেলা একটুও ভাল লাগছে না। যোগু জিতছিল, তার খেলা বন্ধ করতে ততটা ইচ্ছে ছিল না, তবু সেও রাজি হয়ে গেল। ঠাকুরদার মেজাজ যদি ঠিক থাকে গল্প জমবে ভালো। গল্প? ঠাকুরদা পাকা গোঁফ চুমড়ে মিনুর দিকে চাইলেন। তারপর বললেন, এখন পড়াশোনার সময়, গল্প কেন? মাস্টারমশাই আসেননি যে। ও আচ্ছা, বেশ, তাহলে এসো। তিনজনে এসে বসলো ঠাকুরদার কাছে। ঠাকুরদা বললেন, আলোটা নিভিয়ে দাও। মিনু উঠে আলোটা নিভিয়ে দিলে। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর শুরু করলেন। এক যে ছিল রাজা। কীরকম রাজা? মিনু প্রশ্ন করলে। রাজা যেরকম হয়, না চেহারা কীরকম বলুন? রাজার চেহারা যেমন তেমনই, শাল প্রাংশু মহাভুজ। হ্যাঁ, তার মানে শাল গাছের মতো লম্বা প্রকাণ্ড প্রকাণ্ড হাত, ইয়া বুকের ছাতি, ইয়া গোঁফের গোঁচা। মিনু নাক ছিটকে বললে, হ্যাঁ, ও তো দারোয়ানের চেহারা, ওরকম হোঁতকা রাজা চাই না। ও বাবা, তো কীরকম রাজার চাহলে চাই তোমার? বেশ ভদ্র চেহারা হবে, গোঁফের গোছা টোছা চলবে না। ঠাকুরদা যোগুর দিকে ফিরে বললেন, যোগুর কি মত? যোগু বললে, আমার মনে হয় রাজা যখন পুরুষ মানুষ তখন গোঁফ থাকাটা কিছু অন্যায় নয়। তা বিমলদা কি পুরুষ মানুষ নয়? ফার্স্ট ক্লাস MA, টেনিস চ্যাম্পিয়ন। মিনি ফোঁস করে উঠল। আচ্ছা আচ্ছা, ঝগড়া করো না। নিপুর মতটা কি শোনা যাক। নিপু বললে, আমার মনে হয় রাজার শুধু গোঁফ নয়, গোঁফ দাড়ি দুইই থাকা উচিত। ঐতিহাসিক রাজাদের ছবি মনে করো, শাহজাহান, পঞ্চম জর্জ, সপ্তম এডওয়ার্ড, শিবাজি। হ্যাঁ, আকবর, জাহাঙ্গীর, রানা প্রতাপ, মানসিংহ, এদের কিন্তু দাড়ি ছিল না, কেবল গোঁফ ছিল। গোঁফ দাড়ি নেই এরকম রাজা কল্পনাও করা যায় না। মিনুর দিকে চেয়ে যোগু টিপ্পণী করলে। মিনু বললে, কেন, অষ্টম এডওয়ার্ড? যোগু হটবার পাত্র নয়। সে বললে, অষ্টম এডওয়ার্ড? সে কদিন রাজত্ব করেছিল শুনি? আমার বিশ্বাস গোঁফ দাড়ি কিছু ছিল না বলেই রাজ্যটি রাখতে পারল না সে। মিনু বললে, হ্যাঁ, আমাদের স্বাধীন ভারতের রাজা পণ্ডিতজি, তার দেখো গোঁফ দাড়ি কিচ্ছু নেই। যোগু বললে, বোকচন্দ্র, পণ্ডিতজি রাজা নয়, মন্ত্রী। রাজা বরং বলতে পারো রাজেন্দ্র প্রসাদকে, তার গোঁফ আছে। নিপু এতক্ষণ কিচ্ছু বলেনি। যোগু থামতেই সে পুনরায় তার মত দৃঢ়ভাবে ব্যক্ত করলে, আমার মতে রাজার গোঁফ দাড়ি দুই থাকা উচিত। পশুদের রাজা সিংহ, তার পর্যন্ত গোঁফ দাড়ি আছে, মানুষের রাজার থাকবে না?
বেশ, তোমরা তাহলে গুঁপো আর দেড়ের রাজার গল্প শোনো বসে, আমি অ্যালজেব্রার অঙ্ক কষি গিয়ে। মিনু রেগে উঠে যাচ্ছিল। ঠাকুরদা বললেন, শোনো শোনো, অত রাগ কিসের? গল্পটা শুনেই দেখো না শেষ পর্যন্ত। আমার রাজার গোঁপ দাড়ি কিচ্ছু থাকবে না, তা কিন্তু বলে দিচ্ছি আগে থেকে। বেশ বেশ, তাই হবে। যোগু বললে, মিনু তাহলে একাই বসে গল্প শুনুক, আমরা চললুম। আয় রে নিপু, চল আমরা লুডোই খেলি গে। তোরা চুপ করে বস দেখি, গল্পটা শোনি না শেষ পর্যন্ত। নিপু বললে, রাজার কিন্তু গোঁপ দাড়ি দুই থাকা চাই। বেশ বেশ, তাই থাকবে, চুপ করে বস আগে। আবার তিনজনে বসলো তারা। কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুরদা শুরু করলেন। এক যে ছিল রাজা, রাজার গোঁপ দাড়ি দুই ছিল। নিপু আনন্দে হাততালি দিয়ে উঠল, বাহ। যোগু বললে, দুই? অত্যন্ত সেকালে রাজা তাহলে। মিনু ঠাকুরদাকে শাসিয়ে বললে, আচ্ছা দেখব এবার কে তোমার আপিংয়ের কৌটো খুঁজে দেয়। ঠাকুরদা মুখে কিছু বললেন না, কিন্তু মিনুর গায়ে ছোট্ট একটি চিমটি কেটে যা জানালেন তার অর্থ শোন না শেষ পর্যন্ত, আগে থাকতেই ছটফট করছিস কেন? নিপু বললে, তারপর? ঠাকুরদা বললেন, তো তুমিই বলো তারপর তোমার রাজা কি করবে? শিকার করবে, না ব্যবসা করবে, নাকি অনাথ আশ্রমের দ্বারোদ্ঘাটন করবে? নিপু বললে, শিকার। স্পোর্টসম্যান না হলে আর রাজা? ঠাকুরদা শুরু করলেন আবার। এক ছিল রাজা, তার গোঁপ দাড়ি দুই ছিল। একদিন সকালে উঠে গোঁফে তা দিতে দিতে তার মনটা কেমন হু হু করে উঠল। মনে হতে লাগলো কি যেন করবার ছিল, কিন্তু করা হয়নি। রাজা বিচলিত চিত্তে অন্দরমহলে গিয়ে বললেন, রানী, আমার কি যেন করবার ছিল একটা, কিছুতেই মনে পড়ছে না, কি করি বলো তো? রানী বললেন, আমার সুখ পাখিকে জিজ্ঞেস করো, সে উপায় বলে দেবে। রানীর ছিল একটি অদ্ভুত ধরনের সুখ পাখি। গায়ে ময়ূরকণ্ঠী রং, ঠোঁট যেন প্রবাল দিয়ে তৈরি, চোখ দুটিতে জ্বলছে চুনি, লেজটি বেশ বড়। শুধু বড় নয়, লেজের প্রত্যেকটি পালকে রামধনুর 7টি রং ঝলমল করছে। মনে হচ্ছে যেন ময়ূরকণ্ঠী পাহাড় থেকে রামধনু রঙের ঝর্ণা নেমেছে। রানীর মর্মর মহলে সোনার দাঁড়ে দুলছিল সেই পাখি। রাজা গেলেন তার কাছে, গিয়ে বললেন, সুখ পাখি, একটু আগে গোঁফে হাত দিয়ে আমার মনে হলো কি যেন একটা করবার ছিল, কিন্তু করা হয়নি। মনটা কেমন হু হু করছে, কি করি বলো দেখি? সুখ পাখি বললে, দাড়িতে হাত বোলাও, তাহলেই মনে পড়বে। রাজা তখন দাড়িতে হাত বোলাতে লাগলেন। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল শিকারে বেরোতে হবে। রাজা দ্রুত পদে বেরিয়ে এলেন অন্দরমহল থেকে। এসেই মন্ত্রীকে হুকুম করলেন, মন্ত্রীন, আমি শিকারে বেরোবো, সব ব্যবস্থা করো। ঠাকুরদা চুপ করলেন। যোগু বললে, নিতান্তই সেকেলে ধরনের রাজা দেখছি। কেন, তোমার একেলে ধরনের রাজা কি করতেন শুনি? প্রথমত, একেলে রাজার দাড়ি থাকতো না। দ্বিতীয়ত, শিকার করবার জন্য তার মন হু হু করতো না। একেলে রাজা প্লেনে চড়ে চলে যেতেন কোরিয়ায় শান্তি স্থাপন করবার জন্য, কিংবা... আচ্ছা, খুব হয়েছে, থাম। নিপু থামিয়ে দিলে যোগুকে। তারপর মিনু জিজ্ঞেস করলে, গল্পটা তার ভালো লাগছিল। তার হাতিশালা থেকে বেরোলো হাতি, ঘোড়াশালা থেকে বেরোলো ঘোড়া। গুম 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 তোপ পড়তে লাগলো। বড় বড় পালোয়ানেরা অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল রাজার সঙ্গে শিকারে যাবে বলে। রাজা বারান্দায় এসে দাঁড়ালেন। গম্ভীরভাবে দাড়ির ভিতর আঙুল চালাতে চালাতে জলদগম্ভীর স্বরে মন্ত্রীকে সম্বোধন করে বললেন, মন্ত্রীন, এসব থামিয়ে দাও। আমি বীর, আমি একাই শিকারে যাব। আমার পঞ্চলক্ষণ কালো ঘোড়াটিকে আনতে বলো কেবল। তার উপর সওয়ার হয়ে আমি একাই বেরোবো। চোলপুর জঙ্গলে ভীষণ একটা বাঘ এসেছে শুনেছি, আমি একাই তাকে মারব। পঞ্চলক্ষণ কালো ঘোড়ায় রাজা একাই বেরিয়ে গেলেন। অন্দরমহলে সুখপক্ষী রানীকে ডেকে বললেন, রানী, রাজা আর ফিরবে না। এইবার তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে পরজন্মে নিয়ে যাব। সেইখানেই রাজার সঙ্গে আবার দেখা হবে তোমার। আমি দেহ বাড়াচ্ছি, তুমি একটু ছোট হও। সুখপক্ষী দেখতে দেখতে বিরাট গরুর পক্ষী হয়ে গেল, আর রানী হয়ে গেলেন ছোট্ট একটি বেনি দোলানো কিশোরী, অনেকটা আমাদের মিনুর মতো। দেখ, মিনু একটি ছোট্ট চাপড় মারলে ঠাকুরদাকে। তারপর নিপুর সত্যিই এবার ভালো লাগছিল গল্পটা। যোগুরও লাগছিল, যদিও সে চুপ করেছিল। রানী সুখপক্ষীর পিঠে চড়ে সোঁ করে বেরিয়ে গেলেন। রাজার কি হলো? রাজা পঞ্চলক্ষণ ঘোড়ার পিঠে চড়ে টকবক করে ছুটে চলছিলেন চোল জঙ্গলের উদ্দেশ্যে।
হাওয়াতে ফুরফুর করে তার দাঁড়ি উঠছিল, আর উঠছিল শিরস্ত্রাণের পালকটি। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে চলেছিলেন তিনি। 7 দিন 7 রাত্রি অনবরত ঘোড়া ছুটিয়ে চোল জঙ্গলের কাছে এলেন যখন তিনি, তখন সন্ধে হয়ে গেছে। বাইরে থেকে চোল জঙ্গলের চেহারা দেখে রাজার মতো বীরের বুকটাও কেঁপে উঠল। আকাশ পর্যন্ত ঠাসা জঙ্গল, কোথাও এতটুকু ফাঁক নেই, মনে হচ্ছে অন্ধকারের একটা বিরাট পাহাড় যেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন রাজা। তারপর পঞ্চলক্ষণকে সম্বোধন করে বললেন, পঞ্চলক্ষণ, এই ভয়ঙ্কর চোল জঙ্গলে ঢুকতে তোমার ভয় করবে না তো? পঞ্চলক্ষণ উত্তর দিলে, আপনার যদি ভয় না করে আমারও করবে না। ঢোকা কি উচিত? আজ না হয় কাল আমাদের ঢুকতেই হবে, কারণ আমাদের পরজন্ম অপেক্ষা করে আছে ওই অন্ধকারের ভিতর। তাহলে আর বিলম্ব করে লাভ কি? কোনো লাভ নেই, চলো তাহলে। ঘাড় বেঁকিয়ে টকবক টকবক করতে করতে ঢুকে পড়ল পঞ্চলক্ষণ চোল জঙ্গলের ভিতরে। গভীর অরণ্য, ছোট ছোট ঝোপঝাড়ে বারবার গতিরুদ্ধ হয়ে যাচ্ছে, অস্ফুট অদ্ভুত শব্দে শিউরে উঠছে অন্ধকার। পঞ্চলক্ষণ কিন্তু চলেছে নির্ভয়। ওইভাবে অনেকক্ষণ চলবার পর আলো দেখা গেল একটু। পঞ্চলক্ষণ এগিয়ে চলল সেই দিকে। ঝোপঝাড় ভেদ করে শেষে গিয়ে হাজির হলো ফাঁকা জায়গায়। দেখলে সেখানে দাউ দাউ করে মশাল জ্বলছে একটা। দাঁড়াতেই চতুর্দিক প্রকম্পিত করে গর্জন হলো, হালুম। তারপরেই এক লম্ফে বেরিয়ে এলো একটা হাফ প্যান্ট পরা বিরাট বাঘ। এসেই পিছনের দুপায়ে দাঁড়িয়ে সামনের থাবা দিয়ে গোঁফ চুমড়ে রাজাকে সম্বোধন করে বাঘ বললে, তুমি চোল জঙ্গলে বাঘ শিকার করতে এসেছ? রাজা বললেন, হ্যাঁ। মারো আমাকে, এই আমি বুক চিতিয়ে দাঁড়াচ্ছি। বাঘ পিছনের পা দুটোতে ভর দিয়ে সত্যি সত্যি বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল। রাজার মনে হলো এ সুযোগ ত্যাগ করা উচিত নয়। তিনি তাঁর তুন থেকে সবচেয়ে মারাত্মক তীরটি বার করে ছুঁড়লেন। ঠিক বুকের মাঝখানে লাগলো গিয়ে তীরটি, কিন্তু হাফ প্যান্ট পরা বাঘের কিচ্ছু হলো না। হা হা করে অট্টহাস্য করে উঠল সে। তারপর থাবা দিয়ে তীরটাকে ঝেড়ে ফেলে দিলে বুক থেকে, মনে হলো যেন ছোট্ট একটা মাছি তাড়িয়ে দিলে। রাজা আবার একটা তীর ছুঁড়লেন, আবার সেই ব্যাপার। ফের একটা ছুঁড়লেন, ফের সেই কাণ্ড। রাজা তীরের পর তীর ছুঁড়ে যাচ্ছেন, কিন্তু বাঘের কিছু হচ্ছে না। বাঘ প্রত্যেকবারই হা হা করে হাসছে আর থাবা দিয়ে তীর ঝেড়ে ফেলছে। শেষকালে রাজার সব তীর ফুরিয়ে গেল। হাফ প্যান্ট পরা বাঘ আবার অট্টহাস্য করে উঠল। তোমার তীর ফুরিয়ে গেল রাজা, এইবার তলোয়ার বার করো, আমি গলা বাড়িয়ে দিচ্ছি। রাজা রাগে গড়গড় করছিল। তার মনে হচ্ছিল যে কামার তীরগুলো বানিয়েছে সে তীরের শান দেয়নি ভালো করে, এবারে ফিরে গিয়ে তাকে শুলে চড়াতে হবে। তলোয়ারটার উপর কিন্তু তার খুব বিশ্বাস ছিল। এক পার্সি ফেরিওয়ালার কাছ থেকে নিজে পছন্দ করে তিনি কিনেছিলেন তলোয়ারটা। ক্ষুরোধার তলোয়ার। খাপ থেকে সাড়াত করে সেটা বার করে পঞ্চলক্ষণের পিঠ থেকে লাফিয়ে নেমে পড়লেন রাজা। হাফ প্যান্ট পরা বাঘ ঘাড় হেঁট করে দাঁড়িয়েছিল। রাজার মুখের দিকে চেয়ে বাঁ চোখটা ঈষৎ কুঁচকে বলল, চালাও তোমার তলোয়ার, যত জোরে পারো কোপ মারো। রাজা মারলেন কোপ। তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাজা নির্বাক নিরস্ত্র হয়ে দাঁড়িয়ে রইলেন। বাঘ আবার হা হা করে হেসে উঠল। তারপর রাজার দিকে ফিরে বলল, রাজা, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমার এ বিশ্বাস আছে বলেই তোমার সামনে আমি বুক চিতিয়ে দাঁড়াতে সাহস করেছি। দোষ তোমার অস্ত্রের নয়। কিসের তবে? তোমার দাড়ির। দাড়ির? হ্যাঁ, দাড়ির। যতক্ষণ তোমার দাড়ি আছে ততক্ষণ তুমি আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। মহর্ষি যোগুর শিষ্য আমি। তিনি তপস্যা বলে জেনেছিলেন যে দাড়িওয়ালা রাজারা প্রায়ই বাজে মার্কা হয়। তাই তিনি আমাকে বলেছিলেন যে দাড়িওয়ালা কোনো রাজা যদি তোমাকে মারতে আসে তাহলে তুমি নির্ভয় গিয়ে তার সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারো, সে তোমার কিচ্ছু করতে পারবে না। যোগু নিপুর কানে ফিসফিস করে বললে, ঠাকুরদার আফিংয়ের নেশাটি বেশ জমে এসেছে এবার। মিনু রুদ্ধশ্বাসে শুনছিল। সে বললে, তারপর? ঠাকুরদা অর্ধনিমিলিত নয়নে বলতে লাগলেন। হাফ প্যান্ট পরা বাঘের মুখে এই কথা শুনে রাজা তো অবাক হয়ে গেলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, মহর্ষি যোগু তো একজন মহাজ্ঞানী লোক, তুমি বাঘ হয়ে তার শিষ্য কি করে হলে? বাঘ বললে, আমি বাঘ নই, আমি মানুষ। খাকি হাফ প্যান্ট পরে চুরি করতে বেরোতাম। মহর্ষি যোগু
একদিন তাই রেগে অভিশাপ দিয়ে আমাকে বাঘ করে দিয়েছিলেন। আমি বাঘ হয়ে গেলাম, কিন্তু আমার খাকি হাফ প্যান্টটা কিছুতেই খুলল না। সুতরাং বাঘেরাও আমাকে এক ঘরে করলে, বললে প্যান্ট পরা বাঘকে আমরা সমাজে স্থান দেব না। তখন মহর্ষি যোগুকে একদিন গিয়ে মিনতি করে বললাম, প্রভু আমাকে ক্ষমা করুন, আবার মানুষ করে দিন, এই হাফ প্যান্টের জন্য বাঘেরাও আমাকে সমাজে নিচ্ছে না। মহর্ষি যোগু তখন বললেন, যদি কোনো দিন কোনো দেড়ে রাজা চোল জঙ্গলে বাঘ শিকার করতে আসে, তাহলে তার সামনে তুমি গিয়ে বুক চিতিয়ে দাঁড়াবে। আমি বললাম, যদি সে আমাকে মেরে ফেলে? মহর্ষি বললেন, দেড়ে রাজারা অতিশয় বাজে মার্কা রাজা হয়, তারা তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু যদি কখনো এমন কোনো রাজা আসে যার গোঁপ আছে অথচ দাড়ি নেই, সেই রাজার যদি দেখা পাও, তাহলে তাকে আমার আশ্রমে নিয়ে এসো, তাকে দিয়ে আমার একটু কাজ করিয়ে নিতে হবে। রাজা প্রশ্ন করলেন, মহর্ষি যোগুর আশ্রম এখান থেকে কত দূর? কাছেই। রাজা একটু ইতস্তত করছিলেন যে সত্য কথাটা প্রকাশ করে বলবেন কি না। পঞ্চলক্ষণ বললে, মহারাজ সত্য কথা প্রকাশ করে বলুন। রাজা তখন টান মেরে দাড়িটা খুলে ফেলে বললেন, এই দেখো, এ দাড়ি আমার নিজের দাড়ি নয়, আমার গুরুদেব মহর্ষি নিপুর আদেশে এই দাড়িটা আমাকে পড়ে থাকতে বলা হয়। রাখবার মতো দাড়ি আমার হয়নি, কিন্তু মহর্ষি নিপুর ধারণা দাড়ি না থাকলে রাজাকে মানাবে না, তাই তাঁরই আদেশে আমাকে এই দাড়িটা পড়ে থাকতে হয়েছে। বাঘ বললে, মহারাজ তাহলে এইবার আমাকে পদধূলি দিন, আমি আবার মানুষ হই। রাজা জুতো মোজা খুলে মাটিতে পা ঘষে পায়ে খানিকটা ধুলো লাগিয়ে নিলেন। রাজার পায়ে আর ধুলো থাকবে কী করে? তারপর সেই ধুলো বাঘের মাথায় দিতেই বাঘ মানুষ হয়ে গেল। ছোট্ট বেঁটে কালো কুচকুচে চেহারার একটি মানুষ। সে সবিনয় বলল, আমার নাম রংলাল। চলুন এইবার আপনাকে মহর্ষি যোগুর আশ্রমে নিয়ে যাই। নিপু মুচকি মুচকি হাসছিল, এইবার হো হো করে হেসে উঠল। সত্যি দাদু, তোমার আফিংয়ের নেশাটা আজ বেশ জমেছে ভালো। মিনু বললে, চুপ কর না, তারপর কি হলো দাদু? ঠাকুরদা বললেন, মহর্ষি যোগুর আশ্রমে গিয়ে হাজির হলেন সবাই। মহর্ষি যোগু তখন ক্রসওয়ার্ড পাজল নিয়ে তন্ময় হয়ে বসেছিলেন। রংলালের মুখে সব কথা শুনে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, তোমার মতোই একজন লোক আমি খুঁজছিলাম। কোরিয়াতে ঘোর অশান্তি উপস্থিত হয়েছে, তোমাকে যেতে হবে সেখানে শান্তি স্থাপন করতে। তাদের শুধু বুঝিয়ে বলতে হবে যে, দেখো বাছারা, 2 আর 2 যোগ করলে 4ই হয়, 5 কিংবা 6 কখনো হয় না। এই কথাটি মেনে নিয়ে তোমরা শান্ত হও। রাজা বললেন, কোরিয়ায় যাব কি করে? মহর্ষি উত্তর দিলেন, সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে তিনি ঘরে ঢুকে ছোট্ট একটি রেডিও নিয়ে এলেন। বাইরের বারান্দায় একটা গামলায় টকবক করে জল ফুটছিল। মহর্ষি রেডিওটি সেই ফুটন্ত জলে ফেলে দিয়ে বললেন, এই রেডিও সিদ্ধ জল একটু খেলেই তুমি যে কোনো ভাষায় কথা কইতে পারবে। তারপর তিনি রাজার মাথায় ছোট্ট একটি চন্দনের টিপ পরিয়ে দিলেন। দেখতে দেখতে রাজার চেহারা গেল বদলে। দেখতে দেখতে তিনি ছিপছিপে একটি যুবক হয়ে গেলেন। কুচকুচে কালো গোঁফ, চমৎকার টানা চোখ, কোঁকড়ানো চুল, ঠিক অনেকটা ওই মিনুর বিমলদার মতো। এই বাজে কথা বলবেন না, বিমলদার গোঁফ নেই, ফোঁস করে উঠল মিনু। তারপর কি হলো বলুন। তারপর মহর্ষি যোগু পঞ্চলক্ষণের কপালেও একটি চন্দনের টিপ দিলেন। পঞ্চলক্ষণ সঙ্গে সঙ্গে হয়ে গেল একটি ছোট্ট এরোপ্লেন। মহর্ষি তখন বললেন, এই যে রংলালকে দেখছো, এ একজন ভালো পাইলট, কিন্তু গত যুদ্ধে গিয়ে নানা রকম কুসঙ্গে পড়ে লোকটা গুলি খেতে শিখল। ফলে কিছুদিন পরে চাকরি গেল। গুলির পয়সা জোটে না, লোকের পকেট মেরে বেড়াতে লাগলো লোকটা। মানে ছিঁচকে চোর হয়ে দাঁড়ালো একটি। তারপর দেখি একদিন আমার গারুটা নিয়ে পালাচ্ছে। রেগে আমি ওকে বাঘ করে দিলুম। তারপর যা যা হয়েছে তা তো তুমি জানোই। রংলালের পথ ঘাট সব জানা আছে। সে তোমাকে প্লেনে চড়িয়ে কোরিয়ায় পৌঁছে দেবে ঠিক। ওর সঙ্গে নির্ভয়ে রওনা হয়ে পড়ো তুমি। প্লেন আকাশে উঠল। উড়ছে তো উড়ছেই। কত দিন কত রাত্রি যে পার হয়ে গেল তার ঠিক নেই। মাথার উপরে আকাশ কখনো নক্ষত্র ভরা, কখনো জ্যোৎস্নাময়, কখনো মেঘে ছাওয়া, কখনো রোদে উজ্জ্বল, আসছে আর চলে যাচ্ছে। আর পায়ের নিচে পৃথিবীরও রূপ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি, গ্রাম, নগর, শস্য শ্যামল মাঠ, কত যে এলো আর গেল। গর গর করে উড়েই চলেছে প্লেন।
যে প্লেন একটু আগেই ছিল পঞ্চলক্ষণ ঘোড়া। হঠাৎ রংলাল প্লেনের মুখটা ঘুরিয়ে নিলে। রাজা বললে, এই প্লেনটা ঘোরালে যে? রংলাল কিছু না বলে হাসি মুখে রাজার দিকে চাইলে কেবল একবার। রাজা আর কিছুই বললেন না। তার মনে হলো কোরিয়া যাবার রাস্তাই বুঝি এইটা। খানিকক্ষণ পরে রংলাল বললে, ওই যে নীল আকাশের গায়ে কালো মতো একটা জিনিস দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, কালো মেঘ একটা। মেঘ নয়, পাহাড়, আফিংয়ের পাহাড়। হ্যাঁ, তাই নাকি? ওখান থেকে এক চাঙড় আফিং তুলে নেব ভাবছি। কোরিয়ায় ডামাডোল এখন, আফিং পাওয়া যাবে কি না কে জানে। কিছু সংগ্রহ করে রাখাই ভালো। বোঁ বোঁ করে প্লেন উড়ে চলল আফিংয়ের পাহাড়ের দিকে। কাছাকাছি আসতেই রাজা দেখতে পেলেন কালো পাহাড়ের নিচে প্রকাণ্ড একটা কার্পেটের মতো কি যেন বিছানো রয়েছে। রংলাল বললে, আফিংয়ের ফুল ফুটেছে। এই পাহাড়ের চারদিক ঘিরে আছে আফিংয়ের বন। 12 মাস 30 দিন ফুল ফোটে। মায়াবিনী রাজকন্যার রাজত্ব কিনা এটা? আমি টুক করে নেবে চট করে নিয়ে আসি খানিকটা আফিং, তারপর একেবারে সোজা পাড়ি দেব কোরিয়ার দিকে। আফিংয়ের বনের পাশে নামলো প্লেন। রংলাল প্লেন থেকে নেবে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাজাও নামলেন। নেবেই কিন্তু রাজা অপূর্ব একটা গন্ধ পেলেন। চারিদিকের বাতাস সেই গন্ধে যেন ভারী হয়ে রয়েছে। অদ্ভুত সে গন্ধ, চমৎকার। রাজা আচ্ছন্নের মতো ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। তাঁর কেবলই মনে হতে লাগলো, কি সুন্দর, কি অপূর্ব। ক্রমশ তাঁর ঘুম পেতে লাগলো। ভাবলেন প্লেনের ভিতর ঢুকেই একটু ঘুমিয়ে নেওয়া যাক ঠেস দিয়ে। কিন্তু ঘাড় ফিরিয়ে দেখলেন প্লেন তো নেই। প্রজাপতি হয়ে সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আফিংয়ের ফুলে ফুলে। স্বপ্নাচ্ছন্ন নয়নে চেয়ে রইলেন রাজা। তারপর এক অদ্ভুত কাণ্ড হলো। আফিংয়ের ফুলগুলো একটা যেন আরেকটার সঙ্গে মিশে যেতে লাগলো। দেখতে দেখতে সমস্ত ফুলগুলো এক হয়ে গেল। আর তার থেকে বেরিয়ে এলো এক রাঙা পরী, তার হাতে একটি বাঁশি। সে রাজাকে এসে বললে, রাজা, এই বাঁশি নাও আর বাজাতে বাজাতে চলো আমাদের রাজকন্যার কাছে। রাজা জিজ্ঞেস করলেন, কে সেই রাজকন্যা? পরী বললে, মায়াবিনী রাজকন্যা, নাম তার মীনাবতী। চলো তার কাছে। রাজা বললেন, বেশ, চলো। পরীর সঙ্গে রাজা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে একটা পুকুর দেখা গেল। পুকুরের ধারে এসে পরী বললে, রাজা, এইবার একটি কাজ করতে হবে। এই নাও সেফটি রেজার। এই পুকুরের আয়নার সাহায্যে তোমার গোঁপটি কামিয়ে ফেলো। মীনাবতী রাজকন্যা গোঁপ পছন্দ করেন না। পুকুরের পাড়ে বসে পুকুরের স্বচ্ছ জলে রাজা নিজের মুখ স্পষ্ট দেখতে লাগলেন। সেফটি রেজার দিয়ে গোঁপ কামিয়ে ফেলতে দেরি হলো না। তারপর রাজা বাঁশি বাজাতে বাজাতে চললেন মীনাবতী রাজকন্যার উদ্দেশ্যে। মিনু বললে, ধ্যাৎ। এমন সময় মোটরের হর্ন শোনা গেল। যোগু বললে, ওই বোধহয় আমাদের নিতে মোটর এলো। মোটর থেকে নামলেন মিনুর বাবা। তিনি ঠাকুরদাকে বললেন, অফিস থেকে একটা ট্যাক্সি করে সোজা এইখানেই আগে চলে এলাম। ভাবলাম তোমাকে সুখবরটা দিয়ে যাই। বিমলের সঙ্গে মিনুর বিয়ে ঠিক হয়ে গেল। ওদের মত হয়েছে। বিমলের বাবা টেলিগ্রাম করেছেন। একটু আগে অফিসেই পেলাম টেলিগ্রামটা। মিনু উঠে এক ছুটে বাড়ির ভিতর চলে গেল। এতক্ষণ আমার পাঠে শুনছিলেন বনফুলের ছোট গল্প রাজা। কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান। আর ভালো লাগলে করে দিন একটু লাইক, শেয়ার ইত্যাদি। সাবস্ক্রিপশন বিনামূল্যে বলাই বাহুল্য। যদি করে নেন তাহলে পেতে থাকবেন এই চ্যানেলের নিয়মিত আপডেট। শুনতে থাকুন, পড়তে থাকুন, চেতনায় থাকুন, ভালো থাকুন সবাই। গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্বে আবার দেখাশোনা হবে যথাসময়। আজ তাহলে আসি।